আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের প্রাপ্য হিসাবের হিসাব রক্ষণ সংক্রান্ত কুমিল্লা বোর্ড 2019 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল, ওই প্রশ্নটির সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, বরিশাল। চলো শুরু করা যাক। প্রথমে প্রশ্নটা দেখে নিই। এই যে প্রশ্নটা উপস্থাপন করলাম, সুজন ট্রেডার্সের এই 2018 সালের 31 ডিসেম্বর তারিখের এখানে 3টা তথ্য ছিল। তার আগে আবার বলেছে তারপরে যে প্রাপ্য হিসাবের আরও 4,000 টাকা অনাদায় পাওনা হিসেবে হিসাবভুক্ত করতে হবে। তো আগে অনাদায় পাওনা ছিল কত? 8,000। আরও 4,000 যদি হিসাবভুক্ত করতে হয় তাহলে নতুন আছে এখানে অনাদায় পাওনা। আবার অবশিষ্ট দেনাদারের উপর 5% হিসাব করতে হবে। আমাদের ক নাম্বারে বলেছে যে 31 ডিসেম্বর তারিখে আদায়যোগ্য খরচের পরিমাণ নির্ণয় করো। তো যাই ক নাম্বার আগে সমাধান করি। ক নাম্বারের সমাধানের জন্য এইভাবে ছক অঙ্কন করব। প্রথমে লিখব এই যে উপরে দেওয়া আছে না অনাদায় পাওনা 8,000, এটা আগে লিখব। তারপর লিখব যোগ নতুন অনাদায় পাওনা সঞ্চিতি 4,000। এই 4,000 কোথায় পেলাম? এই যে বলা আছে প্রাপ্য হিসাবে 4,000 টাকা অনাদায়ী হিসাবে হিসাবভুক্ত করতে হবে। তাহলে এটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা, আর আগেরটা হচ্ছে অনাদায়ী পাওনা ছিল। এখানে অনাদায়ী পাওনা দুইটা আছে, ওই যে 8,000 এবং এই 4,000 উপরে লেখা। এবার এই দুটো যোগ করে 12,000, এটা মোট অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা পুরাতন এবং নতুন মিলে লিখেছি। এটা কিন্তু অনাদায়ী পাওনা সঞ্চিতি না, এগুলো হচ্ছে অনাদায়ী পাওনা। এই অনাদায়ী পাওনার সাথে অনাদায়ী পাওনা সঞ্চিতি নতুনটা যোগ করব। নতুনটা নির্ণয় করব কিভাবে? ওই যে সবার উপরে প্রাপ্য হিসাব আছে 1,20,000 দেনাদার, ওই প্রাপ্য হিসাব থেকে এই 4,000 যে নতুন অনাদায়ী পাওনা হিসাবভুক্ত করতে হবে বলেছে। তার মানে কি, ওই 1,20,000 থেকে 4,000 বিয়োগ করা হয়নি। তাই 1,20,000 থেকে 4,000 বিয়োগ করে 1,16,000 হয়, তার উপরে 5% হিসাব করে যেটা হয় সেটা হচ্ছে নতুন অনাদায়ী পাওনা, 5,800 টাকা হবে। আবারও বলছি কীভাবে হলো লক্ষ্য করি। 1,00,000 থেকে 4,000 বিয়োগ করে 1,16,000, 1,20,000 থেকে 4,000 বিয়োগ করে 1,16,000, তার উপরে 5%, এই 5,800 টাকা হলো। এবং 12,000-এর সাথে এই নতুনটা যোগ হবে, যোগ করে নিচে লিখব। এখান থেকে লিখব বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি। পুরাতনটা হবে কিভাবে? পুরাতনটা ওই যে এখানে লেখা আছে, এই যে উপরে 3টা লাইন আছে না, এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি 12,000, এটা কিন্তু পুরাতন। এই 12,000 পুরাতন, ওইটা বিয়োগ করব। বিয়োগ করে শেষের ঘরে লিখে দিব 5,800 টাকা হচ্ছে। এখানে এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি 5,800 টাকা ছিল, এখানেও হলো 5,000। অনেকে ভাবতে পারে যে এটা মিলে যাবে নাকি? না, মিলবে না, নাও মিলতে পারে। এখানে কাকতালীয়ভাবে মিলে গেছে, দুটো নাও মিলতে পারে, সমস্যা নেই। তো যাই হোক, এইভাবে আমরা অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করতে পারি। অনাদায়ী পাওনার সাথে নতুন অনাদায়ী পাওনা যোগ, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি যোগ, আর পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি বিয়োগ। তো আমাদের অঙ্কে যদি আয় বিবরণী করতে বলে আয় বিবরণী, তাহলে কিন্তু এইভাবে করব আমরা। আয় বিবরণীটা উপরে জাস্ট আয় বিবরণী লিখে দিলেই হয়ে যায়। সেম ছক, সেম হিসাব, সেম উপস্থাপন। আয় বিবরণী ছিল ক নাম্বারের উত্তর। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের খ নাম্বারে জাবেদা করতে বলেছে। এই অঙ্কে 3টা জাবেদা হবে। প্রথমত এই যে 8,000 আর 4,000 দুইটা মিলে যে 12,000 অনাদায়ী পাওনা, এটা নিয়ে আমরা 2টা জাবেদা করলেও হবে, আবার 2টা যোগ করে 1টা জাবেদা করলেও হবে। আর যোগ বিয়োগ করে যে টাকা পেলাম না কিছুক্ষণ আগে, 12,000 টাকা না কত পেলাম, দেখে আসি কত টাকা পেলাম। এই যে এখানে আমি 5,800 টাকা পেয়েছি। এই 5,800 টাকা নিয়ে কিন্তু 2টা জাবেদা হবে। আমি আবারও বলছি, এখানে যোগ বিয়োগ করে এই যে 5,800 টাকা পেলাম, এটা নিয়ে কিন্তু 2টা জাবেদা হবে। আর একটা জাবেদা হবে এই অনাদায়ী পাওনা নিয়ে, 8,000 আর 4,000, 12,000, এইগুলো নিয়ে জাবেদা করব। তো যাই জাবেদার ছক অঙ্কন করি। জাবেদার ছক অঙ্কন করলাম। প্রথম জাবেদাটা লিখব অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, অনাদায়ী পাওনা হিসেব ক্রেডিট। টাকা লিখব 12,000। এই 12,000 কোথায় পেলাম? অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতি যে 12,000 আছে মনে হয় এইটা, না ওইটা না। তাহলে কিভাবে পেলাম? এই যে অনাদায়ী পাওনা ছিল 8,000, আর অনাদায়ী পাওনা আরও বৃদ্ধি করতে হবে 4,000, তা এই দুটো যোগ করে 12,000। 8,000 আর 4,000 যোগ করে 12,000, ওই 12,000 লিখলাম। ব্যাখ্যা লিখব অনাদায়ী পাওনা লিপিবদ্ধ করা হলো। এরপরে আরও 2টা জাবেদা হবে। ওই যে কিছুক্ষণ আগে 5,800 টাকা যোগ বিয়োগ করে ক নাম্বারে পেলাম না, আয় বিবরণীতে লিখতে হবে যে টাকাটা অনাদায়ী পাওনা খরচের পরিমাণ পেলাম আমরা 5,800 টাকা। ওই 5,800 টাকা নিয়ে 2টা জাবেদা হবে এইখানে। সেই 2টা জাবেদা হবে। প্রথমটা হচ্ছে অনাদায়ী পাওনা খরচ ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। টাকা হবে কত? ওই 5,800।
অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, যোগ বিয়োগ করে ক নাম্বারে আমরা পেয়েছি এই টাকাটা। ক নাম্বারে যোগ বিয়োগ করে অনাদায়ী পাওনা খরচ হিসাবে আমরা যেটি পাবো ওইটা নিয়ে কিন্তু দুইটা জাবেদা হয়। একবার অনাদায়ী পাওনা খরচ হিসেবে লিখব, আর একবার আয় বিবরণীতে স্থানান্তর করার জন্য এই অনাদায়ী পাওনা খরচটাকে বন্ধ করার মাধ্যমে টাকাটা আয় বিবরণীতে স্থানান্তর করব। তো খরচ সাধারণত আয় বিবরণীর ডেবিট দিকে লেখা হয়, সেজন্য আমরা জাবেদা করব অনাদায়ী আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা খরচ হিসাব ক্রেডিট, টাকা লিখব ওই 5,800। তাহলে আমরা লক্ষ্য করলে দেখতে পাই এই যে পরের দুইটা জাবেদায় টাকা কিন্তু সেম হচ্ছে, সেম টাকা হয়। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে দুইটা টাকা কি এক হয়? হ্যাঁ, দুইটা টাকা এক হয়, একই সেম টাকায় আয় বিবরণীতে স্থানান্তর করবো, তো তাই দুইটা এক হবে, সেম হবে। এ হচ্ছে খ নাম্বারের জাবেদা, তাই না? ব্যাখ্যা সহ করার চেষ্টা করব, মাত্র 3টা জাবেদায় 4 মার্কস, দারুণ। আবার উদ্দীপকে ফিরে যাব। উদ্দীপকের গ নঙে বলেছে আয় বিবরণী এবং উদ্ধৃতপত্র প্রাপ্য হিসাবে দফা প্রদর্শন করো। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে আয় বিবরণীতে চিনি, কিন্তু উদ্ধৃতপত্র কি? উদ্ধৃতপত্র হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীর পূর্ব নাম ছিল উদ্ধৃতপত্র। এই অঙ্কটি যে হয়তো প্রশ্নটা তৈরি করেছে তার হয়তো লিখতে খেয়াল নাই, হয়তো উদ্ধৃতপত্রের পরিবর্তে উদ্ধৃতপত্রের আধুনিক নাম আর্থিক অবস্থার বিবরণী লেখাটা উত্তম। তো আমরা এই যে গ নাম্বারের জন্য প্রথমে আয় বিবরণী প্রস্তুত করব। তো আয় বিবরণীতে কী কী লিখতে হবে? আয় বিবরণীটা সেম ক নাম্বারের সাথে মিল থাকবে। ক নাম্বারে আমরা কী লিখেছিলাম? অনাদায়ী পাওনা খরচ হিসেবে লিখেছিলাম না? প্রথমে অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি বাদ পুরাতন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই 4-5টা লাইন বলবে। তো প্রথমে লিখব অনাদায়ী পাওনা 8,000, তার সাথে যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি নতুন অনাদায়ী পাওনা 4,000 যোগ করে 12,000 হবে। এর সাথে আবার যোগ করব যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, কত টাকা হবে? ওই যে 1,20,000 থেকে 4,000 বিয়োগ করে 1,16,000, তার উপরে 5%, এই 5,800 টাকা। অনাদায়ী পাওনা দুইটা যোগ করব, যোগ করে যা হবে তার সাথে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতিও যোগ করব, যা হবে নিচে লিখব 17,800। এখান থেকে বাদ পুরাতনটা বিয়োগ করব। পুরাতন কোনটা? পুরাতন হচ্ছে এই যে বলেছে অনাদায়ী পাওনার সঞ্চিতি 12,000, এইটা হচ্ছে পুরাতন। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে অনাদায়ী পাওনার সঞ্চিতির পাশে তো পুরাতন নাই, আমরা কিভাবে বুঝবো, তাই না? সাধারণত এটা রেওয়ামিল সংক্রান্ত তথ্য, আর রেওয়ামিলের যে তথ্য থাকে সেটা সাধারণত পুরাতন তথ্য হয়, তাই এটি পুরাতন অনাদায়ী পাওনার সঞ্চিতি লিখতে হবে। 12,000 টাকা বিয়োগ করলে হবে 5,800 টাকা, শেষের ঘরে লিখব। এবং এই 5,800 টাকা হচ্ছে এই অনাদায়ী পাওনা বাবদ খরচের পরিমাণ। এইটাই আমরা কিছুক্ষণ আগে ক নাম্বারে বের করেছিলাম। ক নাম্বারে যা করেছিলাম সেম এখানে সেটা লিখলাম, সেম। শুধুমাত্র এখানে উপরে কয়েকটা লাইন হবে, প্রতিষ্ঠানের নাম, আয় বিবরণী, তারিখ, এই 3টা লাইন ক নাম্বারে হয় না, আর এখানে এক্সট্রা হলো। এটা হচ্ছে আমাদের একটা আয় বিবরণী। আমাদের কিন্তু আয় বিবরণীর পাশাপাশি আর্থিক অবস্থার বিবরণীও করতে বলেছে, মানে উদ্ধৃতপত্র করতে বলেছে, মানে আর্থিক অবস্থার বিবরণী করতে। তো এটা ছিল আয় বিবরণী। আয় বিবরণী যেহেতু আংশিক করেছি তাই ব্র্যাকেটের উপরে এখানে আংশিক লিখে রেখেছি। এবার আমরা আরও কিন্তু আর্থিক অবস্থার বিবরণীতে উপস্থাপন করতে বলেছে। তো আর্থিক অবস্থার বিবরণীর এই যে নিচে ছক অঙ্কন করলাম, প্রতিষ্ঠানের নাম, আর্থিক অবস্থার বিবরণী, তারিখ। এইখানে আমাদের এই সম্পদ সমূহ উপস্থাপন করতে হবে। যেমন চলতি সম্পদ বলে প্রাপ্য হিসাব লিখব। প্রাপ্য হিসাব কত টাকা? ওই যে 1,20,000 আছে, প্রথম ঘরে লিখব। এখান থেকে এই 4,000 অনাদায়ী পাওনা নতুনটা বাদ দিব। ভালো করে লক্ষ্য করি, এই যে আমরা চলতি হিসাবের মধ্যে প্রাপ্য হিসাবটা লিখব আর্থিক অবস্থার বিবরণীতে, এখানে সবসময় নতুনগুলি বাদ যাবে। তো এই অঙ্কে নতুন দুইটা জিনিস ছিল, একটা ছিল নতুন অনাদায়ী পাওনা আরও যে 4,000 বলেছে এটা, আর আরেকটা ছিল এই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 5%। ওই দুইটাই লিখব। ওই দুইটা লিখব মানে কি, প্রাপ্য হিসাব থেকে বিয়োগ করব। প্রাপ্য হিসাব লিখলাম, অনাদায়ী পাওনা বিয়োগ করে লিখলাম, এরপরে বাদ অনাদায়ী পাওনা সঞ্চিতি নতুনটা, নতুন কত? 5%। এই 1,16,000 উপরে 5% হিসাব করে আমরা লিখব 5,800 টাকা। 16,000 থেকে 1,16,000 থেকে 5,800 টাকা বিয়োগ করলে আমরা পাবো 1,10,200 টাকা। এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণীতে এই সম্পদের পাশে, চলতি সম্পদের পাশে প্রাপ্য হিসাবে উপস্থাপন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি।
আমি একজন সরকারি কলেজের শিক্ষক। তো তোমাদের যদি কারো কিন্তু কিছু প্রশ্ন থাকে, তোমরা যদি আমাকে উত্তরের জন্য বলো, আমি উত্তর করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কমেন্টসে লিখবে কার কী প্রশ্ন আছে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।